সত্যি সত্যি যদি আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে যদি আল্লাহ চাইতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার 29তম পর্বের ভিডিও আপডেট বা 29তম পর্বের আপডেট বা গেট টুগেদার পর্ব, যেটাই বলি না কেন। 29তম পর্বটি ছিল হচ্ছে ফারজানা আক্তার সুমিকে, ফারজানা এটা নিয়ে ছিল। ফারজানা আক্তার সুমি অনেকগুলো ক্লুজ বলেছে এবং আপনারা দেখেছেন যে বিষয়টাকে আমি মোটামুটি ওখানে হাইলাইট করেছি সুমির কথা অনুযায়ী, যদিও সেটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। সেটা হলো যে তার পরিবার তাকে বিক্রি করে দিয়েছিল 5 লক্ষ টাকা দিয়ে, এরকম একটা ব্যাপার ওখানে চলে এসছে। সেখানে কিছু কনফিউশন অ্যারাইজ হয়। প্রথম কনফিউশনটা হচ্ছে আমার নিজেরও, কারণ সে বলেছিল যে 5-এর পরে কয়েকটা শূন্য ছিল এবং এই স্ট্যাম্পটা তাকে তখনই দেখানো হয়েছে যখন তার সঙ্গে যারা তাকে রেখেছিল তাদের কথোপকথন হচ্ছিল, রাগ হচ্ছিল, বাকবিতণ্ডা হচ্ছিল। তো রাগের মুহূর্তে এরকম একটা স্ট্যাম্প বের করে দেখানো, সেটা আর ওই সময় আসলে সুমির যে পরিমাণ লেখাপড়া তাতে আসলে এটা 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছিল না কি হয়েছিল সেটা বলাটা খুব মুশকিল। আবার একই সাথে এটাও সত্য যে 5 লক্ষ টাকা দিয়ে যদি ওকে দিয়েই দেয় ওখানে, তাহলে প্রতি মাসে গিয়ে কেন টাকা নিয়ে আসবে, এটাও একটা ব্যাপার আসে। এটাও অনেকেই কোয়েশ্চেন করছেন। তো সেই জায়গাটা থেকে আমাদের এই বিষয়টা শুরু হবে। এবং আরেকটা বিষয় সেটা হলো যে সুমি যেসব কথা এখানে বলেছিল, সমস্ত কিছু বিষয় তার বাবা মাকে নিয়ে, সেটা জানার পরে আমি বলেছিলাম ভিডিও শেষের দিকে গিয়ে যে এত কিছু জেনে তার পরিবারটাকে আসলে নিতে রাজি হবে কিনা। তো সেই জায়গাটিতেও আমরা একটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা দেখেছি। তারা যখন জেনেছে, জানার সঙ্গে সঙ্গেই তারা মেয়েকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে। সেটাও আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে মেয়েটাকে যে তারা যদি বিক্রি করে দেয় বা সেলই করে দেয়, তাহলে আমি আসলে এই শব্দগুলি ব্যবহার করছি বোঝানোর জন্য, অপর জনসাধারণের, কারণ শব্দগুলো আসলে নিজের সন্তান বিক্রি, এটা আসলে ইটস নট দ্যাট কাইন্ড অফ চিপ ওয়ার্ড, ইটস নট ইজি ওয়ার্ড টু সে। তো সেই জায়গাটা থেকে আমি মানে যেটা আমার কাছে মনে হয়েছে যে কোথাও কোনো ঘাপলা আছে কিনা। তো পরিবার চলে এসছে, পরিবারকে আমরা অফিসের বাইরে রেখে এসছি, মানে বাইরে রেখেছি, ইনফ্যাক্ট দেখা হয়নি আমার সঙ্গে এখনো। আর সুমি অলরেডি আমার স্টুডিওতে আছে, সুমির সঙ্গে আমার দেখা হয়েছে বেশ কয়েকবার। দেখা হয়েছে বলতে আজকে অফিসে বেশ কয়েকবার দেখা হয়েছে, কারণ সুমিকে আমি রিসিভ করি অফিসে। একটু আগে আমি অফিস খুলেছি, তখন সুমি চলে এসছে তার পরিবারকে নিয়ে, মানে বর্তমানে যে যার তত্ত্বাবধানে সুমি এবং সুমির হাজব্যান্ড, তার বাচ্চা এবং আরও একজন ধর্মের ভাই, তারা এসছেন। তো সুমিকে আমি বসিয়ে রেখে ইন্ট্রোটা দিচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের এই ভিডিওটা টোটাল 5টা পার্টে বিভক্ত। প্রথমটা হচ্ছে উপক্রমণিকা বা সূচনা পর্ব, যেটাকে আমরা বলি, বা ইন্ট্রোডাকশন, যেটা আমি দিচ্ছি এই মুহূর্তে। এরপরে হচ্ছে সুমির সঙ্গে আমরা কথা বলবো যে সুমি কীভাবে জেনেছে যে তার পরিবার পাওয়া গেল, আমরা জানিয়েছি নাকি কার মাধ্যমে সে জেনেছে এবং সে যোগাযোগ করেছে কিনা। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এবং একই সাথে আমরা আপনাদেরকে এনশিওর করব যে আমরা কিভাবে জেনেছি সে বিষয়ে মহিউদ্দিন বলবে, আরিফ ভাই বলবে, এবং আমাদের প্রাথমিক সোর্স কী ছিল তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তৃতীয় পর্বে হলো আমরা সুমিকে ভিতরে স্টুডিওতে রেখে সুমির পরিবারকে এখানে নিয়ে আসবো এবং তাদের কাছে আমরা একই প্রশ্ন করবো যে আপনারা কিভাবে জেনেছেন, কার মাধ্যমে জেনেছেন, কিভাবে হারিয়েছিল, যে বিষয়গুলো এখানে এসছে সে বিষয়গুলো সত্য না মিথ্যা, যেসব ক্লুজ উনি বলেছেন সেগুলো মিল আছে কিনা। এবং তারপরে হলো আমরা সুমি চিনতে পারে যাকে, সেই রকম সবচেয়ে পসিবল যে মানুষটা, সুমিকে এখানে বসিয়ে রেখে তাকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্ব। এবং তারপরে সুমি যদি চিনতে পারে তাহলে তো হয়ে গেল। সুমি যদি চিনতে না পারে তাহলে যে হিডেন ক্লুজগুলো আছে, বাকি বিষয়গুলো আছে, সেগুলো সামনাসামনি বসে আমরা ডিসকাশন করবো। এবং তারপর সুমি যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা সুমির পরিবার, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সুমির পরিবার না, খুব স্বাভাবিকভাবেই এটা। আর পঞ্চম পর্ব হচ্ছে যারা সবাই এসছেন, এই লতায় পাতায় আত্মীয় স্বজন, তাদের সবার সাথে আমরা মিলিত করে এবং আমি শেষে একটা এক্সট্রা দিই। সো এটা আপনারা জানেন যারা আপডেট ভিডিওগুলো দেখেছেন, আপনারা সবাই অপেক্ষা করছেন। এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। আসলে অনেকেই আসেন শুধুমাত্র পার্টিকুলার মোমেন্টটা দেখার জন্য, যে মায়ের সঙ্গে এত বছর পর মিলন হলে এটা কেমন লাগে দেখতে। তো ঠিক আছে, দেখবেন, কিন্তু পুরো ভিডিওটা না দেখলে অনেক সময় কোয়ারি তৈরি হতে পারে। ঠিক আছে, তো আমরা ইন্ট্রোটা দিয়ে দিলাম। এবার আমরা সুমির কাছে যাব। সুমির পরিবার অলরেডি স্টুডিওতে আছে। আমরা সুমির পরিবার মানে হচ্ছে যে পরিবারের কাছে সে বড় হয়েছে এবং এখন যেভাবে সে আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। চলুন আমরা দ্বিতীয় পর্বে যাই। সালামু আলাইকুম। আসলে তো একবার সালাম দিয়েছি আমি যখন আসলেন, এটা জাস্ট ভিডিওর জন্য দেয়া। ভালো আছেন নিশ্চয়ই? আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই, হ্যাঁ, এটা কথা বলার জন্য। কি নাম ওর? নাম আরমান হোসেন রানা। আরমান হোসেন রানা কথা বলতে পারে? বয়স কত? বয়স 2 বছর। হ্যালো রানা।
হাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন কথা বলতে হবে না, ওই ইজি থাকলে বেটার। আপনি একটু মুখের এটা করেন, এটা তো আমাদের ভিডিওর জন্য জরুরি। অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে আমাকে যে কেন মুখের এটা না দেখালে কি হয়, কিন্তু এটা অনেকেই আবার ওখান থেকে রিপ্লাইও দিয়ে দেয় যে দেখানোটা আসলে কেন জরুরি। তো যাই হোক, প্রথমে আপনাকে তো জেনেই আমাদের দর্শকরা শুনি, উনি আপনার কি হয়? ভাইয়া মুখোশটা একটু খুলে রাখতে হবে, হ্যাঁ, একটু ভিডিওর সুবিধার্থে। হাজবেন্ড কি নাম আপনার, একটু পরিচয়টা দেন। সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। বিয়ে শাদীর বয়স কত? 7 বছর। সুমি যেখানে এসেছিল আপনার অনুমতি ছিল? হ্যাঁ, অনুমতি ছিল। তো কি মনে হচ্ছে আজকে যদি শ্বশুর শাশুড়ি পেয়ে যান? অনেক খুশি। অনেক খুশি। কোশ্চেন করবেন না যে এটা কেন ঘটছে, কি হয়েছে না হয়েছে? এটা মনে করেন যে আমার একটা ছেলে আছে, বলেন না, বলেন কি হয়েছে। আপনিও কি হারাই গেছিলেন নাকি? তাহলে কাঁদতেছেন কেন? বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। আচ্ছা। বড় ভাই ছিল, বড় ভাইটা আমার ছেলে হওয়ার জন্মের ঠিক একদিন আগে মারা গেছে। আচ্ছা, আপনার জামাই কোনো ধরনের এইসব বিষয় নিয়ে কখনো প্রোডাক্ট দিচ্ছে? সামনাসামনি বলেন, আজকে বিচার করে দিব। না, খোটা কি মানে মাঝে মাঝে যখন সংসার জীবনটা একটু ঝগড়া লাগবে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আর কি আমাকে মেনে নিতে চাইতো না, তখন ও আর কি ওদের বলতো যে দেখো ও এতিম মানুষ, ওকে কেন মেনে নেবে না। আমার শ্বশুরবাড়ির লোকের কথা একটাই যে ওর বাবা মা নাই, কোনো ঠিকানা নাই। কি করেন ভাই আপনি? রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, বিল্ডিং বানান না? এটাই কি মানে এটাই আপনি আগে থেকে পেশায় ছিলেন নাকি এখন পেশায়? আমি লেখাপড়া করেছি, তারপরে কোথায় পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? মাদ্রাসা লাইন। আচ্ছা, এখন কাজকর্ম কেমন চলে গরমের মধ্যে? মোটামুটি চলে। হালাল রুটি ভাই, আপনি অনেক ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনি ভালো মানুষ, এর চেয়ে বড় কিছু হইতেই পারে না। ঠিক আছে, একটাই ছেলে আপনার, বাচ্চা কাছে একটাই। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনার পরিচয় একটু নেই, কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ। আশরাফ, কি করেন আপনি আশরাফ ভাই? আমার দোকান আছে। কিসের দোকান? সেলুন দোকান। সেলুন? জি, সেলুনের দোকান। আচ্ছা, আশরাফ ভাই সম্পর্কে কি হন ওনার? ভাই হয়। ভাই বলতে পরিচয় কি? পরিচয় আর কি আমরা এক বাসাতে থাকতাম, তো ওই সূত্রে তার বাড়ি হলো পাবনা। আচ্ছা। তার 2 মেয়ে। আচ্ছা। তারা সবাই দেশে থাকে, সে এখানে একলা থাকে। ও তো সেই জন্য প্রতিবেশী হিসেবে ওনাকে সাথে করে নিয়ে আসছেন জন্মকের জায়গা থেকে। আচ্ছা, তো ওনাকে চেনেন আপনি কত বছর যাবত? এই আমাদের সুমিকে 7-8 বছর। 7 বছর ধরে চেনেন। তো ওনার বাবা মা খোঁজ পাওয়ার জন্য কি আপনি জানতেন বিষয়টা আগে থেকে নাকি আজকেই প্রথম জানলেন? জানছি আগে, কিন্তু জানছি অল্প দিন ধরে, কিন্তু আমি তো জানি না যে এখানে মনে করেন লাইন ঘাট দিচ্ছে, দেওয়ার পরে ভিডিও ছাড়ছে, ভিডিওতে দেখলাম। বুঝতে পারছি। এখানে সুমি বেশ কয়েকটা বিষয় আপনি বলছিলেন, সেই বিষয়গুলো আপনার সামনাসামনি বসে আমি মিলাবো ওনাদের সঙ্গে, যদি আপনি চিনতে পারেন। আপনার চেনার সম্ভাবনা কাকে? আপনি যদি চিনতে পারেন তাহলে কাকে চিনবেন? চিনতে পারবো বাবা মা ওদের, মানে সবাইকে দেখলেই চিনবেন? আচ্ছা, তাহলে চিনতে পারলে তো হয়ে গেল। আর যদি চিনতে না পারেন তাহলে বাকি বিষয়গুলো আমরা মেলাবো। এই যে 5 লাখ টাকার বিষয়টা আসছে, যেটা আপনি দেখছেন, আমি ভিডিওতেও হাইলাইট করছি, এটাকে আপনি নিশ্চিত যে 5 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করছিল? আপনাকে স্ট্যাম্পটা দেখাইছে এরকম? জি, এরকমই তো দেখাইছে। কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো কোনো জন্মদাতা পিতা মাতা এই কাজ করে না। কিন্তু আমি তাদের নিজের সন্তানই হয়ে থাকি, তাহলে এই কাজটা কিসের জন্য করবো? আচ্ছা, আমারও আপনি জিজ্ঞেস করবেন, আর যদি ওরা আপনার বাবা মা হয়ে থাকে চিনতে যদি পারেন তাহলে আপনি জিজ্ঞেস করবেন। আপনাকে জানাইছে কি যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে? এটা হাসান ভাই জানাইছে। কোন হাসান? কোন হাসান ভাই? আমাদের এখানে আর কি থাকে, তার ফার্নিচার দোকান আছে। আচ্ছা, তা ও উনি জানলো কিভাবে? তার আগে তো আমাদের জানানোর কথা। আচ্ছা, উনি সে আর কি এগুলো দেখতো। আমার ঘরে তো টাচ মোবাইল নাই, তো সে আমাদের প্রতিবেশী ছিল। তো সে আস্তে আস্তে আমাকে একদিন দুদিন বলে, তাই আমি অতটা গুরুত্ব দিতাম না। না, ওটা না, আমি বলতেছি যে আপনার যে পরিবারে আমরা পাইছি, ওটা তো আপনি এখানে আসছেন কিভাবে সেটা হাসান ভাই না হয় জানাইছে আপনাকে। কিন্তু আপনি যে এখানে আসছেন আজকে, মানে আমরা যে পরিবার পাইছি আপনার এরকম বলছি, এটা এই খবরটা আপনাকে কে দিচ্ছে? এই খবরটাও সেই দিছে, তার মোবাইলে ইউটিউবে মেসেজগুলো তো সে দেখাইছে। এই খবর সে দিচ্ছে যে আপনার পরিবার পাওয়া গেছে? জি। আচ্ছা, আমাদের অফিস থেকে ফোন দিছে কখন? আপনাদের অফিস থেকে ফোন দিয়েছে যেদিন ছাড়ছে তার পরের দিন সন্ধ্যা থেকে। কে ফোন দিয়েছে? নাম জানেন? বলেন, ওনার নাম জানেন না? ওনার নাম জানেন? তুমি নাম পরিচয় নাম দাও না? হ্যাঁ, অবশ্যই আমি নাম বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম বলি। আচ্ছা, তারপরে ফোন দিয়ে কি বলছে বল? ফোন দিয়ে বলে আপনার বাবা মাকে কি আপনি দেখলে ঠিক চিনবেন, এখানে আসতে হবে, বা যে কদিন আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে সেটা আপনি তাকে সামনে। এটা কি মহিউদ্দিন বলছে? মহিউদ্দিন তুমি কি বলছিলা? আমি বলছি যে আমরা প্রাথমিকভাবে আপনার সূত্র অনুযায়ী একটা ফ্যামিলিকে সিলেক্ট করতে পেরেছি, সেজন্য আপনি আমাদের অফিসে আগামীকালকে আসতে হবে, এসে বাকিটা আমরা সামনে। আচ্ছা, ও এটাই বলছে, কারণ ও যখন বলে আমার সামনেই থাকে, কিন্তু আপনি হয়তো ভুল পাল্ট পাকে বলছেন। আর 2 নম্বর হচ্ছে হাসান নামে যে লোকটার কথা বলছেন, এ আপনাকে আগে বলতে পারে, কারণ এটা হতে পারে যে ওরা যখন নিশ্চিত হয় সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই ফেসবুকে, স্ট্যাটাস দিয়ে আমি বলে দিই যে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পারছি। তো সেই জায়গা থেকে হচ্ছে। ওনার সঙ্গে কি তোমার কথা হয়েছে এখন হাজবেন্ডের সঙ্গে? ওনার সঙ্গে কথা হয়েছে? আপনার সাথে কথা হয়েছে? কি বলছে উনি? উনি বলছে যে আপনার শ্বশুর শাশুড়ি পেলে আপনি কি খুশি? আমি পরে বলছি আমি অনেক খুশি। আচ্ছা,
কারণ আমার একটা বাদ জানলা করে দাও, একটু খুলে দাও, এই পাশে এসে জানলা দেখো। বসেন। আপনি তো পুরো বিষয়টা শুনছেন, কোথা থেকে কিভাবে পাওয়া গেল বিষয়টা শুনছেন না? আচ্ছা, এখন আমি যে কাজটা করবো, আপনার ফ্যামিলিকে আমি বাইরে কথা বলবো, আপনি এখানে থাকবেন, ঠিক আছে? তারপরে আমি এক এক করে আনবো, যদি চেনেন তো ভালো, আর না চিনলে সমস্যা নেই, বাকি বিষয়গুলো আমরা মিলাবো। ওকে, একটু মুখের এগুলো সবাই নামাইতে হবে, মুখের মাস্কগুলো কিছুক্ষণের জন্য। হ্যাঁ, আচ্ছা, আমি একটু প্রথমে পরিচয়টা জিজ্ঞেস করি। হাবিব মোল্লা কি কেউ আসছে? আপনি হাবিব মোল্লা? হ্যাঁ। ভিডিওটা দেখছেন কখন? ভিডিও দেখছি আপনার প্রতিদিনের রাত্রে। রাত্রে। আপনি এটা নিশ্চিত যে আপনার মেয়ে? জি। শতভাগ নিশ্চিত? জি। আচ্ছা, আপনার নাম কি? শাহিন। শাহিনুর বেগম। আপনি মা তাইলে? জি। ঠিক আছে, এটা আপনার মেয়ে? হ্যাঁ। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত। আচ্ছা, আপনি কে? আমি আর বড় খালা। আপন বড় খালা? যেই খালা নিয়ে আসছিল, নাকি ওনার বড় খালার জন্য ঘটনা ছিল? ফোনটা বন্ধ করেন প্লিজ, ফোনটা বন্ধ করেন, ফোনটা বন্ধ করেন। বড় খালা, ওনার নাম কি বলছে? কোনো কিছু? কোনো কিছু বলে নাই। আপন বড় খালা, ঠিক আছে। আর আপনারা বসেন, আপনি ওখানে বসেন। আপনার পরিচয় ভাই? আমি ওর বড় ভাই। আপন ভাই না, খারাপ খালাতো ভাই। আপনার নাম কি আসছে এখানে কোনো কিছু? না না, আমার কথা আছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল কাকি? আপনি একটু বলেন তো, মেয়ে কেমনে হারাইছে, আপনি একটু বলেন। কেমনে হারাইছে? আমরা হলো গরিব মানুষ, বুঝছেন? এই মেয়ের আব্বা রিক্সা চালাতো, আমি গার্মেন্টে চাকরি করতাম, বুঝছেন? তা একদিন ওই রান্না করতে গেছিল, তো ওই ডাইল করে গেছিল হাতে, বুঝছেন? তা ওই ভয়ের ঠেলায় তা ভাবছে যে মারবে, এর জন্যই ওই এক জায়গায় চলে গেছে। আমরা তো কেউ বাসায় নেই। তারপর আসছি, আইসে ভয়তে চলে গেছে, আইসে পাচ্ছি না পারি কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে। তারপর নিজে ইচ্ছে এক বাইকে উঠে গেছে, বুঝছে? মানে ওর আর একজন মহিলা না বেটা জানো, সে দিয়েছে যে এখানে বসে কাঁদছে, সব তুমি বাসায় কাজ করবো, তোমার দিয়ে আসবে, বুঝছেন? তারপর সে নিয়ে গেছে, নিয়ে যে গেছে। আমরা তো এসে ফুল দিচ্ছি পাচ্ছি না। তারপর একজন ঠিকানা দিল, তারপর আমরা গেছি, যাই কি সত্যি ও সে কাজ করতেছে। এখন আমরা বলছি কি, তোমার কি আমরা কাজ করতে এখানে পাঠাইছি, ভাতের অভাবে তুমি কিসের জন্য আসছি? বলছে কি যে আমি ভয়তে আইছি, আমার একজন লোক এখানে দিয়ে দিচ্ছে। তারপর এখন আমরা বলছি যে আসলে বাড়ি এসো, কি না যাবো না, তোমরা মারবো না, তেমন না মারবো না একটা। আচ্ছা কাকি, আমি পুরো ঘটনাটা বুঝতে পারছি আপনার, কিন্তু কয়েকটা বিষয় উনি যেগুলো বলছে সেগুলো সত্য কিনা এগুলো একটু জানা দরকার। ওই যে যেটা হচ্ছে যে আপনারা কি কোনো বাসায় ওকে লিখে দিছিলেন, দলিল টলিল করে বা কোনো কিছু করে স্ট্যাম্প করে দিয়েছিলেন? আপনি বলেন, আপনার নাম আসছে ওখানে। ইসলামী ব্যাংকে বলতে কি, ইসলামী ব্যাংকে এক ভদ্রলোক চাকরি করতেন। হ্যাঁ। উনি থাকতো চাঁদমিয়া হাউসে। হ্যাঁ। ওই ভদ্রলোকের এক সিকিউরিটির সঙ্গে, মানে ওই চাঁদমিয়া হাউসে যে দারোয়ান বিল্ডিং এর মানে যে দেখাশোনা করতো, ওর সঙ্গে ওর সম্পর্ক। ও আমার বলো যে আমার কাছে একটা মেয়ে আছে, হ্যাঁ, ছেলেটা লোকটা গরিব, তার একটা মেয়ে আছে, আপনার বাচ্চাটা দেখাশোনা করার জন্য আমি মেয়েটারে সেটেল করছি। তখন আমার মেয়েটার সে দেখছে, দেখার পরে ভাই তাহলে আপনি আমার সঙ্গে কালপুরি দেখা করে। দেখা করতে গেছি, সালাম দিলাম, বসার পরে শুনছি আপনি কষ্ট মষ্ট করেন, দিন আদায় হয়েছে 200 টাকা চালান, এই ইসলামী ব্যাংকের লোক। হ্যাঁ, তা আমি 1000-5,000 টাকা দিচ্ছি, আপনি একটা পুরোনো রিক্সা কিনে চালান। আচ্ছা, তার বলছে 5,000 টাকা দেবেন, কিরম রিক্সা কিনবো, কিরম টাকা দিবেন? আপনি কালকে আসেন, আমি অফিসে আসছি, খুব টায়ার্ড আছি, আপনি কালকে বিকেলে আসেন। তাই আমাদের সঙ্গে আমার হারুন মোল্লা, মানে যে উনির সঙ্গে সাক্ষাৎ করা দিয়েছিল, পরিচয় করা দিয়েছিল, ওই হারুন মোল্লা, আমি, আমার ওয়াইফ, আমরা 3 জন, আর আমার ভাইয়ের আসে ইন্তেকাল করে আছে। আমরা 4 জন যাওয়ার পরে উনি কাছে টাকা পয়সার ব্যাপার, আপনি এখানে একটা সই দেন। তা আমি লিখতে পারি না, হ্যাঁ, তা আমার মেয়ের কাছে আমি লিখে দিই। 5,000 টাকা উনি দেওয়ার পরে টাকাটা গুনে নেন। টাকাটা গুনার পরে আমার মুরব্বী ছিল বাইরে, টাকা দিলাম। তার মানে আপনি জানতেন না যে কি শেষ হয়ে? না না না, কয় টাকা ডকুমেন্ট যে আপনি 5,000 টাকা দিচ্ছেন, একটা কাগজে লিখিত লাগে, তাই এখানে একটা সই দেন। আচ্ছা, তা মেয়ের কাছে আমি লিখে দিই। আপনি যখন দিচ্ছেন আপনার মেয়েকে, তখন বয়স কত ছিল আপনার মেয়ের ওইখানে? 8-9 বছর বয়স। সেটা ও বলছে যে আমি লিখে দিই, আমি উনি ওটা ও কিন্তু ভিডিওতে বলছে। এখন কথা হচ্ছে যে কি নাম যেন বলেন? হাবিব মোল্লা। তো হাবিব ভাই, এটা কি হইলো শেষ পর্যন্ত? মানে আপনি যখন লিখে দিলেন, মানে লেখার পরে বসেন, লেখার পরে তো মনে করেন যে মেয়েটা বেশ কিছুদিন রয়েছে, আমরা পাশাপাশি থেকে চাঁদমিয়া হাউজিং আর এই আপনার সাত মসজিদ মোহাম্মদপুর একই জায়গায়, প্রায় প্রতিদিনই সকাল বিকাল 2 বেলা দেখা হইতো। কিছুদিন মনে করেন যে আমাদের বাড়ির সমস্যাটা জ্ঞানের পরে আমি খুলনায় চলে যাই। যার পরে আমার মেয়ের সঙ্গে কন্টিনিউ মনে করেন 1 দিন হোক 2 দিন হোক পর কথা বলি। পরে হঠাৎ ঈদ সামনে করে আমার ওয়াইফ আর আমার ছোট মেয়েটা নিয়ে খুলনা চলে গেল। নেওয়ার পরে আমার ফোন দিছে, কাব্বু আমার নিয়ে আসে। তা আমি ঢাকায় আসছি, আশেপাশে সালাম দিছি, তা আপনার মেয়ের ম্যাথ তো শেষ, আপনার টাকা তো শোধ হয়ে গেছে। আমি টাকা শোধ হয়ে গেছে মানে
আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট, আমি প্রতি মাসে 1000 দিব, 5,000 টাকা 5 মাসে দিব। আমার ভাইরা বললো, হারুন মোল্লা বললো কার্ড না দেওয়া লাগবে না, এটা আপনার মেয়ের আমার 300 টাকাটা ফিক্স বেতন ধরছি, এই টাকাটা শোধ হয়ে গেছে, এখন 2800 টাকা পাবেন। আমার উনি 2800 টাকা না, উনি আমার 3,500 টাকা দিল, একটা পাঞ্জাবি দিল। হ্যাঁ, তা আমি তো আমার মেয়েটা ডাক দিয়েছিলাম, মেয়েটা আমার করে এসেছিলাম, কাব্বু তুই যাবি না? কাব্বু তুই সামনে কুরবানি, খালু নতুন গাড়ি কিনছে, আমরা গাড়িতেই কক্সবাজার ঘুরতে যাবো, তুমি আমার কুরবানির আগে এসে নিয়ে যাবে। হ্যাঁ, পরে গেছে আমি চলে গেলাম, মেয়ের দিকে শুনে কথাবার্তা বললাম, এক চার আমার মেয়ের নিয়ে। পরে মাসখানেক পরে আমার হঠাৎ একদিন রাত্রি, আমি ছিলাম না বাসা, আমার ওয়াইফের ফোন দিছে যে সুমি তো নিচে ময়লা ফেলাতে যে হারিয়ে গেছে। আচ্ছা, তারপর সুমি হারাই গেছে, আমি আমার ওয়াইফ কানাকাটি করে যে তুমি শিখে ডাকা যাবে, ডাকা তো মানে সেই সাহেবের ফোন দিছে, সুমি হারাই গেছে, ময়লা ফেলাতে যে আর তো খোঁজ নেই। পরে তো বোঝেনি, পরে আমি আসছি, আসার পরে যে সালাম আমি ম্যাডামই বললো যে সাহেব তো ব্যাংকে ছিল, আমি স্কুল থেকে আমার বাসা নিয়ে আসার পরে সুমির কিছু ময়লাটা নিচে ফেলাই দিয়ে, আর ওই দোকান আছে একটা সামনে, ওই দোকান থেকে সাবান নিয়ে এসেছি আর ডিম নিয়ে এসেছি, 100 টাকাটা রোড নিয়ে, আর ওই ময়লার বালতি নিয়ে নিচে গেছে। হ্যাঁ, পরে আর সে ফিরে আসেনি, পরে আপনার ফোন দেওয়া হয়েছে। আপনি কি করছেন তারপরে? তারপরে আমার কাছে আসছি, উনি বিস্তারিত ভেঙে বললো, ভাঙার পরে আমার বাজারের কাছে নিয়ে গেলাম, যে কি করি, পরে দেখেন কি বলবো, সত্য মিথ্যা আল্লাহ জানে। এটা খোঁজাখুঁজি করে, তার 3 থেকে খোঁজাখুঁজি করে, পরে ওনার কাছে আমি সার্থক পারেন না, তাই যদি পাই আমি আপনার জানাবেন। হ্যাঁ, পরে বলতে কান্নাকাটি করে আমরা ঢাকা শহরে কই খুঁজবো, জিডি করেন? জিডি করিনি, ছেড়ে দিচ্ছেন হ্যাঁ, মেয়েরা ছেড়ে দিচ্ছেন যে মেয়ে যা দিকে খুশি যায়, মানে নিলাম। না কি আর বলবো, করেন ওটা খুঁজে পাওয়া যাবে। আর আমরা হচ্ছে মূর্খ মানুষ, আমরা তো অত দূর পানি না যে কত সালে হারাইছে কাকি, কত বছর আগে? আমি সম্বন্ধ বুঝি না, আপনার কাকি বলতেছে, ওনারে ভাই বলতেছে, আসলে উল্টাপাল্টা হচ্ছে, এটা আমার দর্শকরা অন্যভাবে দেখবে কিনা জানি না, বাট এটা যেগুলো র্যান্ডমলি আসছে তাই। কত সালে কি হয়েছে বলেন তো? 2004 সালে হারাইছে। তো 2004 সালে হারাইছে, আপনার এলাকায় কোনো মানুষ ছিল না যে হারানোর পর একটা জিডি করতে হয়, পুলিশের কাছে জানাইতে হয়, নাকি ওনাদের কাছ থেকে আবার টাকা পয়সা নিছেন? না, আমার তো খুলনা চলে গেছে, বললাম। তাদেরকে খুলনা থেকে মামলা করবেন, বা এখানে যে এলাকায় হারাইছে সেই এলাকাতে একটা জিডি করবেন। মেয়ে তো হারাইছে, মেয়ের পাইতে হবে না, একটা মেয়ে হারাই গেছে, তো আপনারা জিডি করবেন না? কেন করেন না? ওনারা আপনার টাকা পয়সা দিচ্ছিলেন? না, তাহলে আমাদের ঢাকায় খুলনায় চলে গেছে, টাকা পয়সা দেবে, ওই মাঝে মাঝে আসতাম, আমার বাইরে থাকতো, মাঝে বেড়াতে আসতাম। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2টো মেয়ে। ওই বড় মেয়েটাই এটা? হ্যাঁ, এটা বড়। আর পরে আর মেয়ে ভাই নাই? না, পরে আরেকটা মেয়ে আছে। আরেকটা হয়েছে? হ্যাঁ, এখন টোটাল 3 মেয়ে? 2 মেয়ে। আচ্ছা, ওই তো বলতেছি সুমি আর রুমি। হ্যাঁ, সুমি হারাই গেছে, আছে শুধু রুমি। হ্যাঁ, তো এরপরে কি মেয়ে হারানোর পরে কি ঠিক ছিলেন? এটা তো 2টা মাত্র মেয়ে, এটা তো মামলা টামলা করা উচিত ছিল, তা করেন না, কি করছেন? করছেন? আমরা তো গরিব মানুষের দিন খাতাম একটা মামলা করতে গেলে তো সেই কারণে মামলা দিতে করতে গেলে আবার সবকিছু আইনের ইস্যু গেলে আবার সবকিছু করেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনারা করেন নাই, এটাই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে হাবিব সাহেব, আপনি আমাকে একটু বলেন যে আপনি ভিডিওটার খোঁজ পেলেন কোথেকে, কে আপনাকে গিয়ে ফার্স্ট বলছে? কে পাবছে? আমি তো মোবাইলের ব্যাপারে কিছু জানি না, আমি এক জায়গায় কাজ করি, বলছি না, এক জায়গায় কাজ করি, আমার মেয়ের ছোট মামা আর কি, সে আমার রাত্রি ফোন দিচ্ছে, সুমি তো খোঁজ পাওয়া গেছে, তুই টাচ মোবাইল ভিডিও মোবাইলে দেখ, আমি কি পাবো কল, তার জন্য বলছি যে ভাই দেখবি টাচ মোবাইলে কি তোরা কি বডি অনেক ভিডিও দেখিস, আমার মেয়ের বলে সন্ধান পাওয়া গেছে। তা ওরা কাছে কি ভাই আন্দাজে কি আপনি কিছু নাম ঠিকানা বলতে, আমি কি দেখি তো আমি জানি না কিভাবে কি বাইক করে। তখন একজন বলো হয়তো খুব সম্ভবত আপনার নাম বললো, যে FM রেডিও, যে আপনার নাম বললো যে ওই ফাংশনে গেলে হতে পারে। পরে আমার আমি দেখলাম, দেখে আপনি কনফার্ম চিন্তা আপনার সঙ্গে কথা বলতেছি, আপনার কানে হেডফোন ছিল, হ্যাঁ, আমার মেয়ের মাথায়। তো আপনি আনোয়ার সাহেবকে চিনেন? আনোয়ার বা সাইদুর না, ওনার নাম আছে সাইদুরকে, ওনার কি হয়? আপনার ভাই? হ্যাঁ, সেই আমার ফোন করে বলছে তোর মেয়ে। সাইদুরের কি মুদির দোকান আছে? ফার্মের দোকান, ওনার দোকানের সামনে লোকজন যায়, উনি বিক্রি করে, উনি ফার্স্ট জানতে জানে, তারপর আনোয়ারকে বলছে, আনোয়ার পরে কমেন্টস করছে, পরে আমরা যোগাযোগ করছি, আপনাদের কাছে গেছে, যেভাবে হোক গেছে। এখন পুরো ভিডিও দেখে খারাপ লাগে নাই যে মেয়ে 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে? এসব কথা অবশ্যই খারাপ লাগে, 2 দিন বোঝেন নাই। আপনারা বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে আসছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কালকে আসছি, কিন্তু আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বসলেন যে দিন আমি দিন খাই, সেই সময় গেছে কি বলবো তো আপনি কতদিন ধরে চেনেন এনাদেরকে? কি যেন হয় সম্পর্কে? ও আচ্ছা আচ্ছা, কি করছে আপনি বলেন তো, ওনারা কি করছে? মেয়ে হারানোর পরে কি করছিল, কি দেখছেন আপনি? আপনারা বলেন না সবাই মিলে একটা মামলা করে দেয়? আপনার যে পেপারটা সাইন করা নিছিল, পেপারটা আপনার কপি দিছিল? না, আর এইসব বিপরীত বলছেন, আমি কিছু বুঝি না। ওই যে আমার যে লোকের সম্পর্ক করাই দিছে, এই লোক কাছে অসুবিধা কি আপনার?
আমি বলবো সাহেব খুব ভালো মানুষ। সাহেবকে ধরেন নাই পরে এখন তো চেনেন, এখন পরিচয় আছে না, চিন করে আছে চিনবো, সে সাহেব নাই আর কি। আমি তো প্রতি বছর মনে করেন জানুয়ারি 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকি আমি 3 দিন সেই ঘুরে। এই ভিডিওগুলো শুধুমাত্র ভিডিও না, এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় একটা শিক্ষা। এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত, তাই না? এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত। মানে আমার মনে নাই ওই বিল্ডিং 3 তলায় থাকতো, 3 তলায় পড়ার যোগাযোগ নাই আপনাদের সঙ্গে না। আসি আমি থাকি ওনার নেই সাদা কাগজে সই দিয়ে মেরে দিয়ে দিচ্ছেন, এটা তো একটা বিশাল ভুল। এগুলো তো করা উচিত না। ওই যে ভুল তো বলছি, আমি একটু তো বলছি আমার মেয়ের কাছে আমি দেখে নিই। আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস মিলাবো, হ্যাঁ, একটু দেখি বাকি যেগুলো শুনতে কিনা। আপনার নাম তো হাবিব মোল্লা, আপনি পেশায় এখন কি করেন? আমি এখন হোটেলে কাজ করি। আগে বাবুর্চি ছিলেন? জি। নাকি এখন বাবুর্চি আছে? ওই জি একই বাবুর্চি আছে। আচ্ছা, আপনি শাহিনুর বেগম। আচ্ছা, বোনের সংখ্যা 2 বোন, একটু আগেই বললেন। বড়টা তো সুমি আর তারপর হচ্ছে রুমি। দাদার নাম কি, মানে আপনার বাবার নাম? আমার নাম বকু মোল্লা, আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ মজিবুর মোল্লা। আচ্ছা, দাদা বোন যেটুকু বলছে ততটুকুই দেখাই। এই যে বকু মোল্লা, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা কি জুট মিলে কাজ করতো? জি, বিপুল। আচ্ছা, বড় চাচার নাম কি? বড় চাচার নাম মোহাম্মদ মজিবুর মোল্লা। আচ্ছা, বড় চাচা কি তাকে কোনো নামে ডাকতো? এই যে ঢেপসি বলছে, হ্যাঁ, ঢেপসি ডাকতো, তার নাম না? ওখানেও বড় হচ্ছে, ওখানে বড় হ্যাঁ, ওখানে নানি বাড়ি থাকতো, নানির বাড়িতে বড় হয়েছে। আচ্ছা, একই জায়গায়। এখানে বলছে যে নদীর পাড়ে তাদের বাসা ছিল, ঢাকা থেকে দৌলতপুরে বাস থাকতো। দৌলতপুর যে ঝুটমিলে নদী তো পার হয়েছে। শরীরে এমন কোনো চিহ্ন আছে যেটা আপনি জানবেন? আপনি চিনেন? আমি এই জায়গা আছে, ওর হাত পুড়ে গেছিল, এই জায়গাটা হাত পুড়ে গেছিল, আর এই জায়গা অথবা এই জায়গাটা তিল আছে আমার মেয়ে। এটা আপনি জানেন? আচ্ছা, জানেন। আচ্ছা, ঠিক আছে, আপনার মেয়েকে আমরা এক এক করে নিব, দেখি আপনাদেরকে চেনে কিনা। আমার যথেষ্ট কনফিডেন্স আছে সে আপনাদেরকে দেখলে চিনবে, কারণ 8 বছর বয়সে যেহেতু হারাইছে, নিশ্চিতভাবেই চিনবে। খুব ভালো। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি প্রথমে মাকে নিব, তারপর বাবাকে নিব। আপনার এখানে বসেন। সুমি, জি। আপনার বাবা মায়ের কথা অনুযায়ী এবং আপনারও সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, আপনি হারাইছেন আজ থেকে কত বছর আগে সেটা আমি জানি না, বাট আপনার বয়স 7 থেকে 8 ছিল ওই সময়টাতে, এবং আপনি লেখাপড়া জানতেন, কারণ ওই কাগজে আপনি হচ্ছে আপনার বাবাকে আপনিই লিখছিলেন বা সাইন করছিলেন, এরকম একটা কিছু। ঠিক আছে, আমি ঠিক বলেছি? আচ্ছা, তো সুমি, এখন কথা হচ্ছে যে এটা কত বছর আগে হতে পারে হারানোটা? আপনার বর্তমান বয়স কত হতে পারে আনুমানিক? আনুমানিক হবে 22-23। 2004 সাল বলেছে বোধ হয় উনি যিনি মা 2004 না 6। তো সেই হিসেবে আপনারা যদি হিসাব করেন তাহলে এটা 14 থেকে 16 বছর আগের ঘটনা, 16-17 বছর আগের ঘটনা। আপনি বলতেছেন যে মা বাবাকে দেখলে আপনি চিনবেন নিশ্চিত? আমার ফর্সা, তার গালে এখানে একটা তিল আছে। আমি জানি না, আমি ভিডিও করছি একটু আগে, তার গালে তিল আছে কিনা, কিন্তু বাবা খাটো খুটো করে। সত্যি সত্যি যদি আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে, যদি আল্লাহ চাইতো। আপনি কথা বলছেন ওনাদের সঙ্গে স্ট্যাটাস দেখে বা কমেন্টস করে, যেহেতু আপনি অনেক কিছু ফেসবুক থেকে জানছেন, নিজে থেকে কথা বলছেন? না, নিজে থেকে কোনো সত্যি বলেন নাই তো? আমরা একদমই উৎসাহ দিই না, কিন্তু আমরা বারবার সতর্ক করছি কথা না বলার জন্য। হ্যাঁ ভাই, বলছি, ভাইও বলছে এবং আমরাও বলে দিই ভিডিওতে যে গেট টুগেদারের আগে দুই পক্ষ যেন কথা না বলে। এটার পেছনে অন্যতম কারণটা হলো আমরা ফার্স্ট মিটটা দেখতে চাই এবং কোনোভাবে যেন এটা ম্যানিপুলেট না হয়। হ্যাঁ, তো মানে এই মুহূর্তের অনুভূতিটা কি, মনের ভিতরের অনুভূতিটা কি? মনের ভিতরে অনুভূতি যে ঝড় যেতেছে সেটা আমি বুঝতেছি আর উপরওয়ালা বুঝতেছে। কিরকম ঝড়টা কি? আপনাকে যদি আমি বলি, এটা ফানি কোশ্চেন করি, পুরো দুনিয়া দিয়ে দিব, এখন আপনি হচ্ছে যদি বাবা মাকে না দেখেন, ওরা ওখান থেকে দেয়ালের পাশ থেকে ফিরে চলে যাবে, কি করবেন, কোনটা নেবেন? ধরেন আপনি ধন সম্পদ যা চান পাবেন, খুব ফানি কোশ্চেন। ধন সম্পদের দরকার নাই, কারণ ধন সম্পদ নিয়ে দুনিয়াতে থাকা যায় না। বাবা মার আদর স্নেহ যেটা থাকে সেটা ধন সম্পদের কাছে কিছুই না। এগুলো আপনাদের বোঝার জন্য বলি, এগুলো খুবই ফানি কোশ্চেন, এটা করা উচিত না, তারপরে আমি করি শুধু একটু বোঝার জন্য, সব শ্রেণীর মানুষ যাতে রিলেট করতে পারে এটা কতটা ইম্পর্টেন্ট। একটা কথাই আছে যে সেই সাপের বেদনা বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে। আমরা ছোটোবেলায় পড়েছি, তাই না? ওই ছড়াটার মধ্যে আরও ছিল যে তোমার ঘরে যদি বাতি না থাকে, তোমার ঘর যদি অন্ধকার থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাতির মূল্যটা কি। তো যার আসলে যায় সেই বোঝে, এবং আমাদের যাদের আছে তারা যাতে আমরা এইভাবে মূল্য দিই, আমরা যাতে ভালোবাসাটা দিই, রেসপেক্টটা দিই, বাবা মা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে এটা ঠিক যে জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে তার মধ্যে তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে বাবা মায়ের দোয়া। মানে আপনি জীবনে পাপী মানুষ, কিন্তু আপনি তারপর জান্নাতে যেতে পারেন যদি আপনার মা আপনার জন্য দোয়া করে, যদি আপনার বাবা আপনার জন্য দোয়া করে। তো এটা হচ্ছে দোয়ার ভান্ডার, ইহকালের জন্য পরকালের জন্য। হ্যাঁ, এবং দেখবেন অনেক সিএনজির পিছনে লেখা থাকে মা বাবার দোয়া, যদিও খুব ফানি। হ্যাঁ, রিক্সার পিছনে লেখা থাকে। এগুলো মানুষের আমাদের ধর্মটা তো শুধু ধর্ম না, ধর্ম আমাদের সংস্কৃতিরও একটা অনেক বড় অংশ। তো সেই জায়গাটা থেকে এই আবেদনগুলো অনেক অনেক বেশি কেমন সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমি এই কথাগুলো বলেন, এই সাইনগুলো নিয়েছিল সম্ভবত 2004-এর শেষের দিক না শুরুর দিক দিয়ে বোধহয় নিয়েছিল এই সাইনটা। ওই সময়ের কথাই আপনার মা বলতেছিল যিনি দাবি করছেন। তো আমি কথাগুলো আপনাদেরকে এই কারণে বলি যাতে করে আমাদের এই ভিডিওর ব্যাপ্তিটা অনেক বড় হয়, আমরা যাতে সবাই মিলে শেয়ার করি, এক করি।
আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যার হাতে একটা টাচ মোবাইল আছে তারা সবাই দেখুক, সবাই পার্টিসিপেট করুক। তাতে করে আমাদের ছোটো ছোটো ক্লুজ যেগুলো আছে, যেগুলো অনেক শক্তিশালী ক্লুজ না, সেগুলো আমরা সফল করতে পারবো। তো এটাই হচ্ছে এই কারণে এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া, এমফাসিস দেওয়া, বিষয়গুলো নিয়ে আসা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি এবার আপনার ফার্স্ট মাকে নিয়ে আসবো, এবং আপনি যদি চেনেন তাহলে তো হলেই, দেখা যাক কী হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। মহিউদ্দিন, মানে মাকে মা যিনি বলছে উনি তো অনেক কথা। এত ফাঁকা বড়টা সুমি, চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ, চিনতে পারছেন? নিয়ে বসেন, ওনাকে কানতে দেন, উনি যা করে করতে দেন। হ্যাঁ, পুরো দাগটা দেখি। কান্দো কেমন তো পাইছো? কানতে দেন, যদি কানতে চায় বাধা দিয়ে না, উনি করুক, ওনার মতো করুক। আপনি আপনার মাকে কনফার্ম চিনতে পারছেন? আপনি এর আগে কথা বলছেন মায়ের সঙ্গে, তো অনুভূতি শূন্য মনে হচ্ছে কেন আপনাকে? আপনি কি সত্যি সত্যি মার সাথে দেখা করেন নাই, কথা বলেন নাই? আগে কথা বলছেন, কথা বলছে এর আগে নাকি প্রথম দেখলেন? হ্যাঁ, সামনাসামনি প্রথম দেখছেন? সে সময় আসে নাই। কত বছর আগে হারাইছে কাকি? না না, কত সালে? সাল 4 সাল, তার মানে হচ্ছে 17 বছর। 17 বছর আগে। এই 17 বছর পরে দেখলেন প্রথম? জেনে দিয়েছিলাম তো মায়ের ফেলানোর মতো নিতেছি। ওই মহিলাটা জানাই তো বলছেন ভিতরে ভালো ছিল। আচ্ছা, চিনে যে না, তোমরা দেখো না। আচ্ছা, কথা বলেন, হ্যাঁ, তারপরে আমি নিয়ে আসবো। বলেন, মাকে কোনো প্রশ্ন করার আছে কিনা, কেন দিল, কি অবস্থা? যদি কথা বলতে চান কথা বলেন। হ্যাঁ, আর কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, আর বড় বোনে যা কয় তাই শুনছি। বড় দুলাভের কথা। হ্যাঁ, কোনদিন আমি কথা চিন্তা করলে এই কাজ করতাম? করছি রে মা, করছি। আমার ভুল করছো। আমি তোমার আনতে গেছিলাম না গো, তাহলে ওই দিন ওই কথা গিয়ে বাইরে তোমাকে চলে গেছিলাম। আমি কি পারি গো বাপে? 10 টাকা ভাত দিবেন মা, 50 টাকা ভাত দিবে। আল্লাহ তুমি সহায় আছো, আমি 7 বছর পর আল্লাহ। ওর ওই মায়ের বকাটা মনে আছে, যেরকম মেয়ে আমার দরকার নেই, মেরে কেটে ফেলানো, যে কথাটা বলছিল ভিডিওতে, সেইটাই ও মাকে দেখেন। বাচ্চাদের মেমোরিতে কি জিনিস রাখছিল বলছেন, কিছু কইনি রাগে টেনে চলে যেত। ওইটাইও মনে রাখছে, ওইটাইও মনে রাখছে। হয়তো রাখছে না, কিছু করলে সুমি, আপনি কি আসলেই চিনছেন এটা আপনার মা? আর কোথায় জানি কি বলেন আপনি? মুখে তিল না গালে তিল? দেখেন আপনার মায়ের গালে তিল আছে, এই যে তিল তিল আছে। ও আপনার মুখে, আপনার মেয়েরও তো তিল আছে। চেহারা কি খুব বেশি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? চেঞ্জ হয়েছে কি, আগে একটু ময়লা কালো ছিল বুঝছেন, একটু পরিষ্কার হয়েছে না? স্যাংলা ছিল আরো, আর শুকনা ছিল বুঝছেন, একবারে শুকনা। কারণ বাবাকে নিয়ে এসে
বাবাকে দাও, এদিকে চেপে, আমার বাবা এই পাশে পড়বে, থাক, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন মেয়ে নাকি। আপনার বাবা? জি। তোমার তো ভুল বুঝাইছে, ওই যে পারিবারিক গ্যাঞ্জাম লাগিয়েছে সেদিন মায়ের একটু ভুল বুঝাইছে, সেদিনই ভুল বুঝছে। যে ব্যাপারে সই দেওয়া ছিল, যেদিন আমি আব্বার লাস্ট গেছিল, আমি আর বলছিলাম যে আমাকে নিয়ে যাও, আমি কিন্তু থাকবো না, ভালো লাগে না। যদি বলি আমি কক্সবাজার থেকে ঘুরে আসবো, তারপর তুমি এসে নিয়ে যাও, আমি তোর নিয়ে রেডি করে দিয়েছি। তুই কইছে না আমি যাবো না, নতুন গাড়ি কিনছে, কক্সবাজারে যাবো। আমি ওর কথা বলিনি, আমি না বলছিলাম আমি জানলাম কেন? তুই আমার কাছে বসলি, আমার নাস্তা দিলি, নাস্তা দিলাম, পরে তোমার সামনে হ্যাঁ গো ওই পিচ্চিটা লাথি মারলো না খারাপ হয়ে। পোলাপান কি বলা যায়, কোন বাচ্চার কাছে এক জায়গায় থাকলে আমি কি তাদের সামনে বাচ্চাদের সাথে করতে পারি? তখন আমি বললাম, সে বললো তাহলে ঠিক আছে, শীতের মধ্যে আমি ওইসে নিয়ে যাবো। তখন ওই লোকটা পাঠাই দিলি, পরে লোকটা বললো যে ঠিক আছে নিয়ে যায়। আব্বুর সামনে ওরা শিকার গেছে, কিন্তু আব্বু যে চলে গেছে, পরে আমি কাপড় চোপড় রেডি করতেছি যে আমি চলে যাবো বাবার সাথে। তখন সে আমার হাত ধরে অনেক মারে, ওয়ালের সাথে মাথা বাড়ি দেয়। আমি টাকা বন্ধু দিয়ে দিচ্ছি করে যে আমার বাড়িতে নিয়ে এসছি। তখন তারা বলে তুই কিসের জন্য যেতে চাস, তোকে তো তোর বাবা একবারে দিয়ে দিচ্ছে, পুলিশ আসলে তোকে কেউ নিতে পারবে না এখান থেকে। আমি বিশ্বাস করি না। আমি কয় টাকা দিয়েছেন আপনি, আমার কি জন্য ব্যস্ত? আমি লিখে দিচ্ছি, তুই বলতে পারতি। তখন আমি তাদেরকে বলছি আমি এটা বিশ্বাস করি না, আমি আমার আব্বা মুখে যতটুকু চিনি যে কাইটে গান্ধী বাসি দেবো, কিন্তু এরকম মানুষের কাছে কোনদিন দিবে না। তখন তারা ওই স্ট্যাম্প পেপার দেখায়, এবং আমরা যখন সই করছিলাম ওখানে কোনো টাকার অ্যামাউন্ট ছিল না, কিচ্ছু ছিল না, সাদা কাগজ, সাদা কাগজে সাইন করছেন। হ্যাঁ, তো ওইখানে ওই স্ট্যাম্প পেপারে তারা তাদের মতো বুঝায় আমাকে বুঝতেছে, কয় তুই এই দেখ 5 লাখ, এই যে আমি বললাম না যে 500 টাকা, আমি টাকার অ্যামাউন্ট তখন অতটা বুঝে সারিনি। তো আমাকে বলছে তোর বাবা এই দেখ তোর বেঁচে ফেলেছে, তোর এখন তোর বাবা নিয়ে যেতে পারবে না, পুলিশ এলো তোর বাবা নিতে পারবে না। তখন আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার কিছুদিন আগে মা তাদের সাথে কিনে ঝগড়া হয়েছে আমি জানি না, মা আমার সাথে কথা ঠিক মতো না বলে মহিলার সাথে কি জন্য কথা বলতে গেছিল, ওই মহিলার ওই রুমে দরজা লাগা দিয়েছিল, আমি রান্না করেছিলাম। তখন তারা ওই রুমে থেকে আম্মু বের হয়ে ডাইরেক্ট এরকম মেয়ে আমার দরকার নেই, ফাঁসিতে ঝুলাই পেলাম। তখন আমি কি করবো? কি বলছিল আপনাকে কাকি? বলছে কি যে আপনার মেয়ে তো জাতি চাচ্ছে না, তা আপনি জোর করে নেবেন কা, আর আপনার স্বামী এসে মেয়েরে তো মানে ভুল বুঝাইছে, বুঝছেন, মানে আমরা দুজনের স্বামী স্ত্রী একটা গ্যাঞ্জাম লাগছে, সেই দিন বলছে যে আমার মেয়েকে আমি ই করবো, তোমার এই করতে দেবো না, এর জন্য। আচ্ছা কাকি, আপনার জামাই তো বাবুর্চি ছিল ওই সময়ও, আপনি কি করতেন ভাই ওই সময়টাতে? দুইটা মেয়ে একটা বউ পালা কি খুব কঠিন ছিল? ভাই নতুন ঢাকায় আসছে, বুঝলেন, আমি ঢাকায় কখনো নতুন আসছিলাম, নতুন আসছি, মাথা তোলতে মাটি নেই, ছাদও নাই, একটা জায়গায় থাকলে ঢাকা শহরে বাসা ভাড়া চাইলে দেয় না, মাল জিনিস লাগে। পুরো ফ্যামিলি ঢাকায় আসছিলেন? হ্যাঁ, তারা তো বোঝেনি। নুনান্তি পান্থা পুরো। আজকের এই ভিডিওটা আমি জানি সব শ্রেণীর মানুষ আমার এই ভিডিওটা দেখেন, 2 শ্রেণীর মানুষের জন্য একটা বড় শিক্ষা। একটা হচ্ছে যে এই ভিডিওগুলো নতুন না, আমি যে ভিডিওগুলো করছি এর প্রেক্ষাপটটা নতুন না, এই ধরনের ফ্যামিলির গেট টুগেদার নতুন না। কারণ যারা সাধারণত এই বাচ্চা হারিয়ে যায় ম্যাক্সিমাম কেসে দেখা যায় বাসায় দিয়েছে এবং বাসা থেকে পালিয়ে যাওয়া। আমি একটা কথা বলি, এই যে স্ট্যাম্পে সাইন করেন বা সাদা কাগজে সাইন করেন বা কোথাও বাচ্চাটা দিচ্ছেন, প্রথমত কাগজ কলম থাকা উচিত, যে বাচ্চাটা দিচ্ছেন এটার প্রমাণ থাকা উচিত, নইলে আপনার বাচ্চা গুম হয়ে গেলেও আপনি কোনো আইনের পদক্ষেপ নিতে পারবেন না, এবং আশেপাশের লোকজনের জানা থাকা উচিত। আর প্রথম কথা হচ্ছে এটা দেয়াই উচিত না। এত ছোট বাচ্চা কতটুকু খাবে, ওর ভরণ পোষণ আপনি পরিমাণের মধ্যে রাখেন না। মানে সবাই তো একবারে হাই ক্লাস এডুকেশন পায় না, হাই ক্লাস সিকিউরিটি পায় না, হাই ক্লাস ট্রিটমেন্ট পায় না। সে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তার রিজিক সেখানে দিয়ে দিয়েছেন, আপনি সেভাবে পালন করেন তাকে। প্রথমত এটা দিবেন না, আর যদি দিতেই হয় বাধ্য হয়ে তাহলে এগুলোর খোঁজ খবর নেন। আর তৃতীয়ত যারা নিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু সামনে আসতেছে, আজকে হোক কালকে হোক পরশুদিন হোক, এবং এই কেসগুলোর কারণে কিন্তু আপনাদেরকে ফেসে যেতে হবে। কারণ যারা নেন তারা কিন্তু শিক্ষিত, তারা এইরকম স্ট্যাম্পে সাদা কাগজ দিয়ে সাইন করে নিয়ে, যে আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে ওনারা কোনো মামলা করেন না, সেই সময়টা ওনারা কোনো জিডি করেন না। আজকে যদি জিডির কাগজ থাকতো তাহলে এই পুরো ভিডিওটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। হ্যাঁ, তো এইগুলা উনি জাস্ট ওনার নাকের সামনে দিয়ে গেছে বা কানের সামনে দিয়ে গেছে, বেঁচে গেছেন। তো এইগুলা কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি ধরেন কোনো ক্রাইমই করেনি, বাচ্চাটাকে নিছেন, আপনি পালবেন, ওকে ঠিক আছে সেই জন্য নিছেন। তারপরেও এই যে একটা ইনসিডেন্ট ঘটে গেল, এই ইনসিডেন্টের কারণে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই আপনির জায়গাটাই কিন্তু যে কেউ হতে পারেন যারা এই ধরনের বাচ্চাগুলোকে বাসায় রাখছেন। সুতরাং ওদের প্রতি আপনাদের যে ট্রিটমেন্টটা, হিউম্যান ট্রিটমেন্টটা, সেটা যেন কোনোভাবে কমতি না হয়। কারণ আপনি কিন্তু এক অর্থে ওই বাচ্চাটার জিম্মাদার, এবং এক অর্থে ভুল করলে
আপনি কিন্তু ফেসে যেতে পারেন, সেটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এগুলাতে একটু চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে একটু বাসায় কাজে লাগান। প্রথম কথা হচ্ছে লাগানোই উচিত না, কাজে লাগানো, কারণ এটা লতে যে ব্যাপার স্যাপার আছে সে অনুযায়ী এটা আইন পরিপন্থী, নিয়ম পরিপন্থী। শিশু শ্রম কোনোভাবেই রাষ্ট্র সাপোর্ট করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো বাচ্চার জিম্মাদারি আপনি নেন যে ঠিক আছে বাসায় কাজ করবে, সে লেখাপড়া করবে, সেভাবে নেয়, সে আসলে শ্রম দিচ্ছে না, ইচ্ছে হলে করবে, না হলে করবে না, তাহলে ওই বাচ্চার ভরণ পোষণ, ওই বাচ্চার ঠিকমতো বড় করা, ওই বাচ্চাকে ঠিকমতো গাইড করা, সেই জায়গাটায় কোনো ব্যত্যয় হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলা আসতেছে দিনকে দিন। প্লিজ বি কেয়ারফুল অন দিস, প্লিজ বি কেয়ারফুল। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, আমার খুব ভালো লাগছে, আমি জানি না ভিডিওটা কে করছে, আমি আসলে নাম মনে রাখতে পারি না। উনি ওনার বাসার কাজের মেয়েকে একটা সেলফোন কিনে দিয়েছে, সারপ্রাইজ গিফট, এবং ওই কাজের মেয়েটা, মানে যিনি কাজের মেয়ে তো বলাটা উচিত না, মানে ও হচ্ছে হলো একটু টিকটক করতে পছন্দ করে, আমি জানি না, ভিডিওটা ভাইরাল গেছে, আমি সম্ভবত আমার চোখে পড়লো, ভদ্রমহিলাকে, তো উনি ওনাকে গিফট করেছে, এবং এটাই তো হওয়া উচিত সম্পর্ক। যদিও টিকটক কিনা বা এটা পছন্দ করেন অন্য জিনিস, বাট এই লেভেল অফ রিলেশনশিপ ইটস ভেরি রেসপেক্টেবল। বাট এরকমও দেখেছি আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে, যে 4-5 জন একসাথে বসে টেবিলে খাচ্ছে, কোনার দিকে উল্টা মুখ করে বসে আছে এক মহিলা বা একটা মেয়ে বা একটা কিশোরী, ওই কিশোরীটা হচ্ছে বাসার কাছের মেয়ে। মানে কি, মানে আপনি ওকে চিপার মধ্যে ভাবে রাইখা আপনি কেমনে মানে গলার নিচ দিয়ে নামাচ্ছেন? এবং এরা লেখাপড়া শেখা, এরা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, হ্যাঁ, এবং এরা বড় বড় অফিসার, বিভিন্ন জায়গায় কাজ করে। মিনিমাম মনুষ্যত্ব বোধ যদি আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এদের ভিতরে দিতে পারতো, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না। ভেরি সরি। মেয়েরা তো পাইছেন, কি বলবেন মেয়েরা আজকে এত বছর পরে, 17 বছর পরে পাইছেন, ওর তো অনেক অভিমান আপনার প্রতি, কিছু বলার আছে? অভিমান তো সবারই থাকে, ওর যেরকম আছে আমার তো আছে। আজকে আসছেন ওরকে নিয়ে যাওয়ার জন্য? আমার জানেন একটা ইচ্ছা ছিল কি, যে আমি আল্লাহ সবসময় প্রার্থনা করছি, আল্লাহ আমার ফ্যামিলিতে মূলত আমার বাবা নাই, বাবা মারা যায় 18-20 বছর, আমার ওয়াইফ, আমার মা ভাই, আমার ফ্যামিলি সবার কাছে যে তোর মেয়ে মারা গেছে। আর আমার একটাই বিশ্বাস, আর আমার একটা এই যে জেঠুনি দেখলেন না, ওনার একটা মেয়ে আছে, একটু মাথা ব্রেন শর্ট, ওর আর আমার একটাই কথা যে আমার মেয়ে একদিন আমার মৃত্যুর একদিন আগে আমি ওর সন্ধান পাবো এবং দেখবো, আল্লাহ আমার সহজে নেবেন, একটা নজর দেখার পরে আল্লাহ আমাকে নিয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। এবং সবচেয়ে বড়, আমার মা কথা না, আরে বাপ তোর মেয়ে মরে গেছে, আমার মনে গেছে, আমি না, আপনার মা? হ্যাঁ, আমার মা এখনো বেঁচে আছে, প্রায় 90 কাছে। আলহামদুলিল্লাহ। আমি বলছি মা তুমি দোয়া করে মা, আমার মনে যে বিশ্বাস, আমি তো জন্ম দিছি, আমি এমন কোনো পাপ করিনি আল্লাহর কাছে যে আমার বুকের একটা হাড় ভেঙে ফেলাবে। মানুষ কাজের ক্ষেত্রে অনেক ভুল অন্যায় ন্যায় হয় জীবন চলার ক্ষেত্রে, কিন্তু আমার সবসময় দৃঢ় বিশ্বাস যে আমি এত বড় পাপ করিনি যে আল্লাহ আমার একটা বুকের হাড় ভেঙে ফেলাবে। আমার দুটো মেয়ে, দুটো হাড়, আমি তো লেখাপড়া শিখিনি, ওদের শিক্ষা দিতে পারিনি, কিন্তু এদের দুটো বোনের একটা দোষ ছিল কি জানেন, এই মেয়ে, আমার এই মেয়েটা একটু ভয় ছিল, অন্যায় টন্যায় করলে এটা চর্চা করতে দেয় না। আমার ছোট মেয়েটা এই একই সিয়ালা, এদের তাদের পাল্টাবে, সবাই বলতো জমক মেয়ে, যদি আমার তো এফেক্ট থাকতো তো নিয়ে দেখতেন, জমক মেয়ে সবাই বলতো। এর তখন 7 বছর, ও তখন 3.5 বছর বয়স, আর্ধেক ডিফারেন্স। আমার ওই মেয়েটা বলতে আপু সেরা আমার সেরে কি এক, এই যে পরশুদিন আপনাদের এই ভিডিও দিয়ে আমার মেয়ে নফল নামাজ পড়ছে, বড় নামাজ পড়ে, কাল্লা আপনারা দেখছে, আপনার কানে এই হেডফোন দিয়ে আপনার কাবু বলে সালাম দিয়ে দোয়া করো, তোমার আশা পূর্ণ করছে আল্লাহ। আমি কি আমার তুমি কেছে যে মরার আগে আমার সুমিরে দেখাবে, তারপর তুমি মরে যাবো। তাই সবসময় আমার ফোন দিতে যাবে, এই ঘন্টাখানিক আগে আমার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, মানে চার্জনেই বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা নাই, শোনেন আপনার জন্য আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আপনি তো দেখেন আমাদের অনুষ্ঠানগুলো, দেখেন না, অনেক মানুষ কিন্তু তার বাবা মাকে পায় না। আপনি অনেক সৌভাগ্যবান, দেওয়ার পরে আপনি যে ভিডিওর যে গ্রাফ, আপনার ভিডিওতে যে কথা ছিল, আমার খালি সন্দেহ ছিল যে সমস্ত কিছু জানার পরে আপনার বাবা মা আসবে কিনা। আপনার বাবা মা এখানে আসছে, তার মানে হচ্ছে যে আপনার যে জানা, আপনার যে শোনা, এটার মধ্যে ঘাটতি আছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যখনই ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি, যখনই ওনার মার সঙ্গে কথা বলছে, আমাকে মহিউদ্দিন সঙ্গে সঙ্গে বলছে ভাই আমার মা তো অনেক কান্নাকাটি করতেছে, যে পারলে এখনই চলে আসে। তো যদি কোনো বাবা মা তার সন্তানকে বিক্রি করে, তাহলে কোনোদিনও এই ঘটনা ঘটতো না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমি বলতেছিলাম যে বাবা মাই হচ্ছে হলো মানে ইহকাল পরকালের জন্য দোয়ার ফ্যাক্টরি। হ্যাঁ, যে বাবা মা যে অবস্থায় হোক না কেন, আপনার বাবা মা অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো সারা জীবন হয়তো মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে থাকতেন যে আমার 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে স্ট্যাম্প করে, যে কারণে আমার বাবা মা আসেনি। ভিডিও হওয়ার পরে যদি খুঁজে নেবেন আরও জিনিস থাকতেন। আমারও অনেক প্রশ্ন ছিল মাথার ভিতরে যে আমার বাবা যদি আমাকে বিক্রি করে দিবে, তাহলে তো আমাকে ছোটবেলায় বিক্রি করে দিতে পারতো, কারণ আমার আব্বার আমার একটু রাগ ছিল। আমার এই মেয়েটার একটু সমস্যা ছিল, মানে আপনি একটু আদর করছেন না, আমার এখানে আছেন, আমি ওরা ভালো মন্দ খাইছি, আপনার ওখানে খাইতে যাবে না, আপনি একটু ভালো বেশি পারছেন, আপনার কাছে চলে যাবে। এরকম মনে করেন যে আমি নাম বলতে পারবো না, অনেক জায়গায় এই বিভিন্ন জায়গায় যাই, তো আমি বলছি মারে তোর লাইফটা নষ্ট করতেছিস মা, একটু ওই যে আপনার ব্যারাকের আগে বিভিন্ন তো সংস্কৃত স্কুল আছে, ব্রেন খুবই ভালো ছিল বুঝছেন, যে ব্যারাকে যেতে সেই জায়গায় যে প্রধান শিক্ষক ছিল ম্যাডাম ছিল, এত প্রশংসা করতে জানি ভাই আপনার একটা সোনার মেয়ে আল্লাহ দিছে। যাই হোক, আল্লাহ আপনাকে সেই মেয়ে আপনার কাছে ফিরাইও দিছে, এটাই হচ্ছে বড় কথা। খুশি মনে
সামনে কোরবানির ঈদ, এবারে ঈদ পালন করেন, আমাদের জন্য দোয়া করেন। আপনি অ্যাকসেপ্ট করতেছেন যে এরা আপনার বাবা মা, এরা আপনার পরিবার, তাহলে আর মেলানোর কোনো দরকার নেই। বাইরের সমস্ত কিছু ভিডিওতে আছে, আপনি গিয়ে মিলাই নেন। আপনি যা যা বলছেন 100-তে 100 ভাগ মিলছে, একটু এদিক ওদিক হয়নি। শুধুমাত্র বারুইপাড়া আপনি গ্রাম বলছিলেন, বারুইপাড়া হচ্ছে আপনার না, দাদা বাড়ির নাম মনে নাই আমি কি করব। আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। হ্যাঁ, আপনি মেয়ে পান নাই, মেয়ের জামাই পাইছেন, নাতিও পাইছেন। তো চলো সবার সাথে আপনাদের দেখা করাই দিই। আরে এই জায়গায় তখন যোগাযোগ করছি, 5টা বছর আগে করতি, 10টা বছর আগে করতি এই জমাটটা। কিন্তু কাকা এটা তো 5টা বছর আগে ছিল না, এটা তো হয়েছে মাত্র 1.5 বছর, এবং এটা যে হয়েছে এটা একটা ঘটনার মধ্যে দিয়ে। তুই যে দেখছিস সবচেয়ে বড় কথা যে আমরা ব্যর্থ, তুই সফলতা, কারণ আমরা এতটা বুঝতে পারিনি যে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে কেন এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কেন এই ভিডিওগুলো ট্যাগ করতে হবে, কেন ভিডিওগুলো শেয়ার করতে হবে। দেখেন কত সফলতা হয়েছে। আমার ছোট মেয়ে নাতি, সে টাচ মোবাইলে সব কিছু পারে। এবং এই সাফল্যের দাবিদার আমি একদম ব্যক্তি মানুষ হিসেবে বলতেছি, রাজনীতির সমস্ত কিছু উঠতে ওঠে এই সাফল্যের দাবিদার যদি বাংলাদেশে একজন মানুষকে দিতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সে ডিজিটাল বাংলাদেশ করছে বলেই এটাকে অনেকে অন্যভাবে দেখবেন, বাট আমি একদম অন্তর থেকে বলতেছি, এটা আমার একদম ব্যক্তিগত রেসপেক্টের জায়গাটা থেকে। ডিজিটাল বাংলাদেশের ব্যক্তি পর্যায়ে যদি আমি একবারে অন্তঃস্থল থেকে বলতেছি, ব্যক্তি পর্যায়ের যে সুফলটা, সেই সুফলটা হলো এই ধরনের কন্টেন্ট তৈরি করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটানো যায়, যে একটা প্ল্যাটফর্ম থেকে এত বড় নেটওয়ার্ক করা যায়। আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে শতায়ু দান করুক। জি, আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এক ডাকে সারা দিয়ে এখানে আসছেন। আমি নিজেই খুব কনফিউজ ছিলাম যে শেষ পর্যন্ত আপনারা আসবেন কিনা, ও যে কথাগুলো বলছে। টাকা পয়সা ছিল না, আমার ভাইয়া টেনশন করে না, ওইটা আমরা দেখবো। ওকে, ঠিক আছে, চলেন সবার সাথে মিট করে দিই। এটা খুলি। হ্যাঁ, আমার নাকে তিল, আমার মেয়ের সবাই গেল মেয়েটা রাখি যে মেয়ের বাপের মুখ পায়, সে মেয়ের কপালে সুখ হয়। তো এটা ভুল ধারণা। না না, সুখ হয়েছে, তাই তো সুখ। প্রত্যেকটা জীবনের তো একটা ইয়ে থাকে না, চড়াই উতরাই থাকে। ওরা কই নিচে চলে গেছে? ওদের কাজতে বলুন, সবাইকে কাজতে বলুন। দেখেন দেখে চেনেন নাকি? চেনেন? নানা মরে গেছে 9 বছর, নানি মরছে 3 বছর, দাদু মরে গেছে 6 বছর। তুমি বাসা চেনো নাই আমার? হ্যাঁ, তুমি ডাক্তারে যাইতেছ, তুমি এই সব মেয়ের জন্য নিতে পারবে। জানা পাশে বসে। আমার চিনছি আমি কি দেখ চেনে না? মাঝে খেলার করে সাইকেল ভাই ওরা ওর দিক সাথে আকরাম হোসেন ভাই বলেছেন আমি তো ভাই জেসমিনের বড় ভাই। জেসমিন চিনিস না? এত আকরামের কথা মনে থাকবে বুঝি না? আকরাম বড় ভাই কাউস ভাই কথা মনে থাকবে, কিন্তু সাইকেলের কথা মনে থাকবে কেন? শুধু এত রিলেশন ছিল না। আপনার জামাই একটু ফোন দেন, নিচে চলে গেছে বাচ্চাকে নিয়ে, ফোন দেন। কি আমার কথা ডাইরেক্ট এসে না আছে আপনার? কারণ আপনার জামাই কথা ডাইরেক্ট হয়েছে না, আমি দেখে পাইছি বাচ্চারা দেখে পাইছি চেয়ার আগে আমরা তো রাত দেখছি না। ওরে কান্দারে হোসনারা পাগলের মধ্যে এত আন্তরিকতা, এর ফলে এত টান। কেসে কেসে আমার এই আবার মেয়ে একটু মাথা শর্ট বলছেন। আচ্ছা একটু কান্দায় খাওয়া নেই, তার স্বামী সন্তান সব ফেলাই দিয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ এখন সব ফিরে আসবে, আমি এটা শর্ট দেবো। আমি কি আর এটা মানে ভালোবাসার শর্ট আর কি। তার খান্দার বলছিল যে আমার বোন বেঁচে আছে মরিনি। আপনার কথার সঙ্গে আমার কথা মিলছে যে আমার বোন 20 বছর 60 বছর, আল্লাহ একদিন হাইতে পারেন আপনার সঙ্গে দেখা করে দেবেন। এদিকে আমার কাছে বাবু আর উনি তো ভালো থাকে 3 মাস কথা ঘন্টা ঘন্টা ফোন করে শোনানো আন্টি কি আমি তো আন্টি পাইনি। আর তোর বোন তো কালকে আন্দায় না করে আমার হচ্ছে বুঝতে আর এই সাহেবের যে হেলমেট পরা দেখছে না, তখন উনি বিমানের মধ্যে বসে চাপা ওনার তো কানে থেকে খুঁজে আমার সঙ্গে কিছু কথা আমি মারের বিমান না ওটা ওটা অফিস ওই যে নেটও ছাড়ে তাই একটু কম না কানে দিয়ে খুলে দেখা যায়। এটা ফেসবুকে দিতে হবে ফেসবুক ছাড়া না টিভিতে দেখা যাবে না।
আসসালামু আলাইকুম। আপনার শ্বশুর সাইকুলের দিকে বসতে দিই। আপনার ওয়াইফ চিনছে, সবাইকে চিনছে? আমার একটা বাবু আছে। আচ্ছা, হঠাৎ ঘন্টাখানেক পর দেখছি না, হঠাৎ আপনারা দাঁড়ান, আপনিও দাঁড়ান, আপনিও দাঁড়ান, ওখানে দাঁড়ান, আর এইখানে দাঁড়ান, পুরো একটা ফ্যামিলি। আপনি দাঁড়ান, কাকি দাঁড়ান, এখানে দাঁড়ান, একটু যাবেন, শ্বশুরের কাছে যাবেন। বাপের মেয়ে তো বাপের মেয়ে বলা মাশাআল্লাহ, ভালো থাকেন আপনারা, দোয়া করবেন আমাদের জন্য, যারা চেষ্টা করছে তাদের জন্য। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি শেষ করি। থ্যাংক ইউ। ওদের সাথে যে পেপারের ফর্মালিটিসগুলো আছে ওগুলো শেষ করলাম।